তো এ সকল দলের মধ্যে বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলই সর্বশীর্ষে। একটি সময় এই দুটো রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্ব ছিল। এখন এটি প্রতিযোগিতার পর্যায় অতিক্রম করে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে। এবং এই যে শত্রুতায় পরিণত হয়েছে, সেই শত্রুতার পরিবেশ এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা কিছু দরকার, যেখানে যা কিছু দরকার, সে বিষয়ে জামাত এবং বিএনপি পরস্পরের সঙ্গে মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে তার কিছু নমুনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য আমি ৮০-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল এবং ছাত্রলীগ, যারা মূলত বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলকে পর্যায়ক্রমে ক্ষমতায় আনার জন্য একটা রাস্তা তৈরি করেছিল। ৮০-র দশকের পুরো সময়টিতে রাজনীতিতে আওয়ামী লীগের জনসমর্থন, আধিপত্য বিস্তার অনেক অনেক বেশি ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের আধিক্য, জনপ্রিয়তা, কৌশল এর সঙ্গে ছাত্রলীগ পেরে উঠছিল না। তাদের রাজনৈতিক আদর্শ ছিল কিন্তু জনপ্রিয়তা ছিল না। তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি যেভাবে ছিল সেই তুলনায় বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মানে ছাত্রদলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি অনেক কম ছিল। এবং তারা যখন পরস্পরের সঙ্গে লড়াই করতে নামতেন, এই লড়াইটা হতো কয়েক দফায়। প্রথমটা হলো একেবারে ধরাধরি, ধরুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল, ছাত্রলীগের মিছিল হবে, তার সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রদলের মিছিল হবে। প্রতিদিন প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতায় প্রায়ই ছাত্রদল জয়লাভ করত। তারপর রাতে মারামারি হবে, গোলাগুলি হবে, মহসিন হল ভার্সেস জহুরুল হল। তো তারা যে অঞ্চলটিকে যুদ্ধের জন্য নিয়েছেন সেটা তাদের জন্য, যেমন মহসিন হল, সূর্য সেন হল, জিয়া হল, মুজিব হল, তারপরে জসীমউদ্দিন হল। কিন্তু এদিকে যদি আপনি জহুরুল হল ধরেন, জহুরুল হলের সঙ্গে এসএম হলের যে ভৌগোলিক অবস্থান, সেখানে ছাত্রলীগ সংখ্যাধিক্য থাকলেও রাস্তার এপার আর ওপারের গুলাগুলিতে তারা কখনো পেরে উঠত না। তো এই কারণে কি হলো যে পরবর্তীতে যখন ছাত্রলীগ শক্তিশালী হলো, তারা কিন্তু এই জহুরুল হলের এই অঞ্চলটি বরং ছাত্রদলকে ছেড়ে দিয়ে তারা সেই 15 বছর ধরে সূর্য সেন, মহসিন এই অঞ্চলটিকে তারা টার্গেট করে দখল করেছে। তো এগুলো ছাত্রদলের কৌশল ছিল। এরপরে যেটি শিবির এখন করে, এই কাজটি কিন্তু ওই সময়টাতে ছাত্রলীগ এবং ছাত্রদল করত। যখন নতুনেরা আসতো, নবীনদেরকে বরণ করে নেওয়া হতো। তো সেই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা বা ছাত্রলীগের নেতারা তারা নতুন ছাত্রদেরকে টানাটানি করতেন, নিজেরা ফ্লোরিং করতেন এবং তাদেরকে সিট দিয়ে হলে রাখতেন দল ভারী করার জন্য। এটা অনেক দাওয়াতি কার্যক্রম। টিউশনি ম্যানেজ করে দেওয়া হতো, লজিং ম্যানেজ করে দেওয়া হতো, অনেককে আর্থিকভাবে সহযোগিতা করা হতো। এরপর হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নীলক্ষেত, কাঁটাবন এলাকার ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি। এখানে যার যত বেশি আধিপত্য ছিল তারা তত সুন্দরভাবে সংগঠন চালাতে পারতেন। এবং তখনকার নেতারা এখনকার মতো ছিল না, তারা চাঁদাবাজি, মাস্তানি যা কিছুই করতেন, এগুলো করে ক্যাডাররাও ওই দলীয় যারা নেতাকর্মী আছেন তাদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। তো এই যে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমরা 91, 96, 2001 এই পুরো সময়টাতে রাজনীতির যে স্বর্ণ সময় বাংলাদেশে গেছে তিনটি নির্বাচন, 91, 96, 2001। এই তিনটি নির্বাচনে দলকে ক্ষমতা আনার জন্য ছাত্রলীগ এবং ছাত্রদল নিয়ামক যে ভূমিকা পালন করেছে। পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই তাদের যে এই যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এই সংগঠনটিকে শেষ করে দিয়েছে। আর তাদের এই যে কৌশলটি, এই কৌশলটি পরিপূর্ণভাবে রপ্ত করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির যেখানে অস্ত্রবাজি করা দরকার সেটা করার জন্য তাদের প্রস্তুতি আছে।
যেখানে তাদের অর্থ বিনিয়োগ করা দরকার, মানে ছাত্রলীগ এবং ছাত্রদল যা কিছু করেছে ৮০-র দশকে, সেই কাজগুলো করার মতো সামর্থ্য এখন তাদের নেই। কিন্তু তাদের দুটো সংগঠনকে মোকাবেলা করার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টটি এখন ছাত্র শিবিরের আছে। আর এই কারণে কি হচ্ছে, ৮০-র দশকে বিএনপি দুর্বলতম অবস্থানে থেকেও শুধুমাত্র ছাত্র সংগঠনের উপর ভিত্তি করে তারা যেভাবে ১৯৯১ সালে একটা বিস্ময়কর নির্বাচনে জয়লাভ করেছিল একেবারে নিরপেক্ষভাবে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে, ঠিক ওই পলিসিটা অনুসরণ করে এখন ইসলামী ছাত্র শিবিরের উপর ভর করে জামায়াতে ইসলামী ওইভাবে একটা নির্বাচনী বৈতরণী পার করা এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে প্রতিদিনই বিএনপি জামাতের কাছে ডাব্বা খাচ্ছে। আমি উদাহরণ একটা একটা করে বলি। যদি ধরেন সেনা বাহিনীর মধ্যে সেনা প্রধান সহ অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে জামাতের যে সম্পর্কটা, এটি প্রকাশ্য। বিএনপির যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা হলো গোপন, পরকীয়া বা অন্য অভিধায় আপনি অভিহিত করতে পারেন। হয়তো সেনাপ্রধানের সাথে তারেক রহমান সাহেবের কথা হলেও হতে পারে, কিন্তু জামাতের আমিরের সঙ্গে তার যে বৈঠক এবং তার নিজ মুখ দিয়ে তিনি যেভাবে আমিরে জামাত শব্দটি উচ্চারণ করেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে, এটি দল হিসেবে জামাতকে যে কতটা এগিয়ে দিয়েছে এইটা এখন হাড়ে হাড়ে বিএনপি টের পাচ্ছে। এবং সেই প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের ৫ তারিখ থেকে দুপুরবেলা থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে জামাত প্রশাসনে সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কূটনৈতিক পাড়াতে আমেরিকার সঙ্গে, চীনের সঙ্গে, কাতারের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, তারপর আমেরিকার সঙ্গে, এরপর তুরস্কের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গে যে একটা ধারাবাহিক সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং এখন পর্যন্ত প্রতিটি সম্পর্ক তারা ওন করছে। তাদেরকে বলা হচ্ছে যে তারা ভারতের দালাল বা রয়ের এজেন্ট হয়ে কাজ করছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক হতে পারে ইত্যাদি ইত্যাদি। তারা এলোমেলো কথাবার্তা বলছেন, এড়িয়ে যাচ্ছেন, কিন্তু সরাসরি ভারত মানে যাকে বলা হয় বিক্ষুব্ধ হতে পারে এরকম একটা শব্দ জামাতের মুখ থেকে উচ্চারিত হয়নি। ২ নম্বর হলো যে সমস্ত জায়গাগুলো বিএনপির সম্পদ ছিল, যেমন সৌদি আরব, পাকিস্তান, চীন, এই জায়গাগুলোতে জামাত ঢুকে গেছে এবং সমপর্যায়ে